আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না, বললেন ফারুক। দিল্লির তাবেদারির পুরস্কার ভারতে রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন শেখ হাসিনা। আরো জানাবো, তথ্য উপদেষ্টা নাহিদকে 24 ঘন্টার আলটিমেটাম মামুনুল হকের। এবং সর্বশেষ জানাবো, বদলেছে সরকার, বদলায়নি বাজার সিন্ডিকেট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দিল্লির তাবেদারির পুরস্কার ভারতেই রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে পালানো শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। নিয়ম অনুযায়ী শেখ হাসিনা ভারতে বৈধভাবে 45 দিন আশ্রয় থাকতে পারবেন, তবে সেই 45 দিন শেষ হয়েছে গতকাল। এরপর তিনি সেখানে কি হিসেবে অবস্থান করবেন তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। দিল্লির নাচের পুতুল খ্যাত শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্টের আওতায় ভারতে 45 দিন অবস্থান করতে পারবেন। অবশ্য তার সেই পাসপোর্ট ইতিমধ্যে বাতিল করেছে বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, যুক্তরাজ্যে চাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। যুক্তরাজ্য জানিয়ে দিয়েছে তারা শেখ হাসিনাকে জায়গা দেবেন না। আর মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার ভিসা বাতিল করেছে। বাংলাদেশে গণহত্যা করে পলাতক শেখ হাসিনার সামনে 3টি পথ খোলা রয়েছে। তবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দিল্লিকে সবকিছু উজাড় করে দেওয়ার পুরস্কার হিসেবে তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় থাকার সুযোগ পাচ্ছেন বলে ভারতের গণমাধ্যমগুলোতে খবর বের হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার সময় 15 বছর শেখ হাসিনা ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। তিনি ভারতের সেবা দাস হিসেবে দেশ বিদেশে পরিচিতি পেয়েছেন। শেখ হাসিনা নিজেও বলেছিলেন, আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন তা মনে রাখবে। ফলে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে। এছাড়া শেখ হাসিনার আশ্রয় দেওয়ার জন্য ইতোমধ্যে ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন। সে কারণে ভারত শেখ হাসিনাকে বিশেষ বিবেচনায় রাজনৈতিক আশ্রয় দিতে পারে। আর সেটা হবে তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতোই। তিব্বতে বৌদ্ধদের আধ্যাত্মিক ধর্মগুরু 1959 সাল থেকে ভারতে আশ্রয় রয়েছেন। ভারতের ইতিহাসে কোনো বিদেশি ধর্মীয় নেতাকে বিশেষ রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘটনা ছিল সেটি প্রথম। তারপর থেকে 65 বছরেরও বেশি সময় ধরে ভারতে আশ্রয় রয়েছেন দালাই লামা। এবার প্রতিবেশী দেশ বাংলাদেশের শাসন ক্ষমতা থেকে দিল্লির এজেন্ডা বাস্তবায়নের পুরস্কার হিসেবে শেখ হাসিনা ভারতের দালাই লামার মতোই আশ্রয় পেতে যাচ্ছেন। এর আগে শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা 1975 সালের পর ভারতের আশ্রয় ছিলেন। সে সময় দীর্ঘ 6 বছর তিনি সেখানে থেকেছেন। বঙ্গবন্ধু আব্দুল কাদের সিদ্দিকী ভারতে আশ্রয় নিয়ে এর সহায়তায় বাংলাদেশ পুনর্দখলের চেষ্টা করেছিলেন। বাংলাদেশ দখলে ব্যর্থ হয়ে দীর্ঘদিন তিনি ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর নিজের ইচ্ছায় দেশে ফিরে আসেন। 1992 সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর পরিবারকে আশ্রয় দিয়েছিল ভারত, তবে সে সময় নাজিবুল্লাহ দিল্লিতে আসতে ব্যর্থ হন। পরে তাকে ফাঁসিতে ঝুলানো হয়। 2013 সালে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদকে রাজনৈতিক আশ্রয় দেয় ভারত। এছাড়া 1950 সালে নেপালের মহারাজা ত্রিভুবন বীরবিক্রম শাহকে আশ্রয় দিয়েছিল দেশটি। ঢাকায় গণহত্যা করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে কি স্ট্যাটাসে অবস্থান করছেন সেটা এখন অজানা। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অবশ্য এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য চাওয়া হয়নি, তবে বাংলাদেশের পক্ষ থেকে তাকে চুপ থাকতে বলা হয়েছে। একাধিক উপদেষ্টা জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম শুরু হলে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সরাসরি কোনো উত্তর না দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে। দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আমরা কূটনৈতিক চ্যানেলে এই সম্পর্কটা রাখতে চাই। শেখ হাসিনা ভারতে অবস্থানের 45 দিন পূর্ণ হতে চলেছে। তাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সবকিছু আইন দিয়ে চলে না। ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছেন, তিনি সেখানেই আছেন। আমাদের সেভাবেই দেখতে হবে। ভারত শেখ হাসিনার স্ট্যাটাস জানা নেই বলে জানিয়েছেন তিনি। এদিকে গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এটি অনুযায়ী ভারতে যদি আমাদের কোনো দোষী মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার প্রত্যর্পণ আমরা চাইতে পারি। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হলে তাকে ফেরত চাওয়া হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। তথ্য উপদেষ্টা নাহিদকে 24 ঘন্টার আলটিমেটাম মামুনুল হকের। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামকে হুঁশিয়ারি জানিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। মামুনুল হক বলেন, তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি। আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মামুনুল হককে চিনেন না। আমার বিরুদ্ধে অনলাইন, ফেসবুক, ইউটিউব কর্তৃপক্ষ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। আমার বক্তব্য প্রচার করে শতাধিক জাতীয় গণমাধ্যমের অনলাইন পোর্টাল রেস্ট্রিকশনের শিকার হয়েছে। আপনারা ওখানে বিলাসিতা করেন,
বৈষম্যের বিরুদ্ধে এই সংগ্রামে আমাদের সমস্যাগুলো সমাধানের কোনো চিন্তা আপনাদের নাই। আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া। আমার এই বক্তব্যে 24 ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। তিনি আরো বলেন, আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম, আমরা রক্ত দিয়েছি, কারারুদ্ধ হয়েছি, অন্যায় অবিচারের শিকার হয়েছি, ষড়যন্ত্রের শিকার হয়েছি, যুদ্ধ করে বিজয়ের রণাঙ্গনেও ছিলাম আমরা। এখন রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার কাজে আমরা সহযোগিতা করতে চাই। আমাদের গায়ে পড়ে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান, তাহলে সেই পা ভেঙে গুড়িয়ে দিতে এক মুহূর্ত আমরা বিলম্ব করব না। মামুনুল হক বলেন, সকল শ্রেণীর শিক্ষা ব্যবস্থা নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। আমাদের উপেক্ষার ধারা অব্যাহত থাকতে আমরা বেশি দিন চুপ করে থাকবো না। শিক্ষা কমিশন এদেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে, না হলে শিক্ষা কমিশনের কোনো সুপারিশ মানা হবে না। এছাড়া শাপলা চত্বরে 2013 সালে ঘটনার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তের দাবি জানিয়েছেন মামুনুল হক। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না, বললেন ফারুক। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না। ফারুক বলেন, যারা এদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে, যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে, যারা এদেশ থেকে পালিয়ে গেছে, আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক দেশ থেকে পালিয়ে গেছেন, অথচ তারা সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন হুঙ্কার ছাড়ছে। তিনি বলেন, এদেশে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না। এদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে দাঁড়াবে সে শক্তিটুকু আওয়ামী লীগের নেই। যারা আবু সাইদ সহ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগের দোসর সচিব ও কিছু কর্মকর্তারা এখনো দায়িত্বে আছেন, তারা বিভিন্নভাবে চক্রান্তের চেষ্টা করতে পারে। তারা কিভাবে এখনো সেই দায়িত্বগুলোতে থাকে, শেখ হাসিনাকে বন্দি মুক্তির বিনিময়ে দেশে এনে বিচার করতে হবে। এই সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবিও জানান। বদলেছে সরকার, বদলায়নি বাজার সিন্ডিকেট। মূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে প্রতি কেজি ব্রয়লার মুরগি 179 টাকা 59 পয়সা, সোনালী 260 টাকা 78 পয়সা ও ডিমের ডজন 142 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। কিন্তু ব্যবসায়ীদের কারসাজিতে রাজধানীর খুচরা বাজারে পণ্যগুলো এই দামে মিলছে না, বরং সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিম 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 170 টাকা। আর প্রতি কেজি ব্রয়লার মুরগি গত সপ্তাহে 165 থেকে 170 টাকায় বিক্রি হলেও সরকার নির্ধারিত দাম মেলাতে 15 টাকা বাড়িয়ে 180 টাকা করা হয়েছে। সোনালী মুরগি সপ্তাহের ব্যবধানে 20 টাকা বাড়িয়ে 300 টাকা করা হয়েছে। এদিকে খুচরা বাজারে এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে, ফলে এই পণ্যগুলো কিনতে ক্রেতার ভোগান্তি বাড়ছে। রাজধানীর খুচরা বাজারে কেজি প্রতি আমদানি করা পেঁয়াজের মূল্য 5 টাকা বেড়ে 110 টাকা বিক্রি হচ্ছে। সরবরাহ পর্যাপ্ত থাকলেও সব ধরনের চাল এখন উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। এছাড়া 7 দিনের ব্যবধানে আটা ও রসুনের দামও বেড়েছে। এদিন একাধিক খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। এদিকে গত রোববার ফার্মের মুরগির ডিম এবং ব্রয়লার ও সোনালী মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রিয়াজুল হক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, প্রাণী সম্পদ অধিদপ্তর ও পোল্ট্রি খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের নেতাদের সমন্বয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মতামতের ভিত্তিতে 2024 সালের জন্য ডিম ও মুরগির এই যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুসারে খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি 179 টাকা 59 পয়সা, সোনালী মুরগি 269 টাকা 64 পয়সা দরে বিক্রি হচ্ছে। এছাড়া খুচরা বাজারে প্রতিটি ডিমের দাম রাখা হবে 11 টাকা 87 পয়সা করে, তাতে প্রতি ডজন ডিমের দাম পড়বে 142 টাকা 44 পয়সা। কিন্তু খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 180 টাকা, যা 7 দিন আগে 165 থেকে 170 টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা, যা 7 দিন আগেও 280 টাকা ছিল। আর ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে সর্বোচ্চ 170 টাকা, যা 7 দিন আগে ছিল 155 থেকে 160 টাকা ছিল। একই সঙ্গে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা, যা আগে 105 টাকা ছিল। প্রতি কেজি খোলা সাদা আটা সর্বনিম্ন 40 টাকায় বিক্রি হচ্ছে, যা 7 দিন আগে 38 টাকা ছিল। এছাড়া খুচরা বাজারে প্রতি কেজি মোটা চালের মধ্যে স্বর্ণা জাতের চাল বিক্রি হচ্ছে 55 টাকা, মাঝারি আকারের মধ্যে পাইজাম বিক্রি হচ্ছে 60 টাকা, আর সরু চালের মধ্যে মিনিকেট চাল বিক্রি হচ্ছে সর্বোচ্চ 80 টাকা। নয়াবাজারে নিত্যপণ্য কিনতে আসা মোহাম্মদ সালেকিন বলেন, বিগত সরকারের আমলে দেখেছি পণ্যের মূল্য নির্ধারণ করে দায় সারে। এবারও এই চিত্র দেখা গেল, মূল্য নির্ধারণ হলো কিন্তু বাজারে সেই দামে পণ্য মিলছে না, বরং সপ্তাহের ব্যবধানে মূল্য বাড়ানো হয়েছে। তদারকি সংস্থা এই বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এতে আমাদের মতো ক্রেতাদের ভোগান্তি যেন কমছেই না। তিনি জানান, এই সরকারের আমলে ভেবেছিলাম বাজারে সিন্ডিকেট ভাঙবে, ক্রেতার স্বার্থ চিন্তা করে সব পণ্যের দাম সহনীয় অবস্থানে আনা হবে, কিন্তু তা না হয়ে কিছু পণ্যের দাম আরো বাড়ছে। চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে সরকার নির্ধারিত দামে মিলছে না ডিম ও মুরগি, অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। দাম নির্ধারণ করার 1 সপ্তাহ হলে বাজারে কেউই মানছে না সরকারের বেঁধে দেওয়া দাম। ফলে এই দুই পণ্য নিয়ে সরকারি নির্দেশনা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ। ফলে এসব পণ্য কিনতে ক্রেতাদের না বিশ্বাস উঠছে। সংশ্লিষ্টরা জানান, বাজারে
ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন 165 টাকা থেকে 170 টাকা, যা সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে 25 টাকা বেশি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি 185 টাকা করে, যা আবার নির্ধারণ করে দেওয়া দামের তুলনায় 5 টাকার বেশি। এদিকে চট্টগ্রামে ডিমের শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। ভারত থেকে আমদানি করা প্রতি পিস ডিমের দাম পড়ছে 7 টাকার মতো, কিন্তু সিন্ডিকেট দাম কমাচ্ছে না, উল্টো আরো বাড়িয়ে দিচ্ছে। ডিমের সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকার মুনাফা হাতিয়ে নিচ্ছে। আমদানি খরচের দ্বিগুণ দামে ডিম বিক্রি করছে আমদানিকারকরা। এছাড়া দীর্ঘদিন ধরে অস্থির রয়েছে পেঁয়াজের দাম। সম্প্রতি সরকার পেঁয়াজ রপ্তানিতে শুল্ক হার 40 থেকে কমিয়ে 20 করে। একই সঙ্গে পেঁয়াজের রপ্তানি মূল্য $550 থেকে কমিয়ে $405 করা হয়। তারপরও বাজারে পেঁয়াজের দাম তেমন প্রভাব পড়েনি। পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 95 টাকা থেকে 98 টাকা, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 112 টাকায়। পাইকারি বাজারে দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা থেকে 92 টাকা বেশি দামে। খুচরা বাজারে দেশীয় পেঁয়াজ কেজি প্রতি 100 থেকে 105 টাকায় বেশি দরে বিক্রি হচ্ছে। পাকিস্তান থেকে আমদানিকৃত পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 90 টাকা থেকে 95 টাকা, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 110 টাকার বেশি দামে। আর বড় আকারের চায়না পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা থেকে 95 টাকা দামে, আর খুচরা বাজারে বিক্রি 105 টাকার বেশি দরে। চালের দামও ঊর্ধ্বমুখী। রসুন 220 টাকা দরে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।